আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকায় 110 মেগাওয়াট লোডশেডিং এর সিদ্ধান্ত সরকারের। ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল। তনু হত্যা, সেনা সদস্যের ডিএনএ সম্পন্ন, আরো 2 জনকে গ্রেপ্তারে চলছে অভিযান। হাম ও হামের উপসর্গ নিয়ে আরো 5 শিশুর মৃত্যু। ইরানের জরুরি সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। 22 দিনে 29,500 কোটি টাকার প্রবাসী আয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন এবং ঘাটতির বিষয়ে মন্ত্রী জানান, বুধবার প্রায় 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে 14,126 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে, অর্থাৎ সারা দেশে প্রায় 2,000 মেগাওয়াট লোডশেডিং হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে কলমে অনেক বেশি থাকলেও বাস্তবের সঙ্গে তার গরমিল রয়েছে। অতীতে বিদ্যুৎ নিয়ে হওয়া নানা অব্যবস্থাপনার কারণেই এখন বিদ্যুৎ নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার সংসদ লবিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে 10 সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে 5 জন এবং বিরোধী দল থেকে 5 জন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতিতে এ প্রস্তাব পাশ করা হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় তদন্তে অনেকটা গতি এসেছে। এ মামলায় সন্দেহভাজন আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর পর সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া সন্দেহভাজন আরো 2 সেনা সদস্যকে খুঁজছে মামলা তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তরিকুল ইসলাম। এদিকে ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত হাফিজুর রহমানকে পিবিআই ঢাকার কার্যালয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পিবিআই সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে গ্রেপ্তারের পর পিবিআই তাকে বুধবার বিকেলে কুমিল্লার আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুল হক জিজ্ঞাসাবাদের জন্য তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত সংশ্লিষ্ট পিবিআই সূত্র জানায়, 2017 সালের মে মাসে সিআইডি তদন্ত টিম তনুর পোশাক থেকে নেওয়া নমুনা ডিএনএ পরীক্ষা করে 3 জন পুরুষের শুক্রাণু পায়। তবে পরে আর এগুলো সন্দেহভাজন কারোর সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হয়নি। গত 6 এপ্রিল এ মামলায় 3 সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতে আবেদন করেছিল পিবিআই। দেশে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 1 শিশু এবং হামের উপসর্গ নিয়ে 4 শিশু মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট 39 শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 194টি শিশুর। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় হামে আক্রান্ত হয়েছে 125টি শিশু, আর হাসপাতালে ভর্তি হয়েছে 847টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 24 ঘন্টা হামে ও হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে বাকি 2 শিশুর মৃত্যু হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, 24 ঘন্টায় সারা দেশে 1170 শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে 847 শিশু। এর মধ্যে 355টি শিশুই ঢাকা বিভাগের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ আজ ইরানের জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী পাঠিয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই সহায়তা পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে ইরান দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদীর কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডাক্তার কবির এম আশরাফ আলম চলমান মধ্যপ্রাচ্য সংকটে
ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। ইরানের রাষ্ট্রদূত এ মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। চলতি বছরের মার্চে বৈশ্বিক রেমিটেন্স প্রবাহ নতুন উচ্চতায় পৌঁছেছে। ওই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন 3.75 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। এর আগে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2025 সালের মার্চে 3.29 বিলিয়ন ডলার এবং একই বছরের ডিসেম্বরে 3.22 বিলিয়ন ডলার। এদিকে রেমিটেন্স প্রবাহের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে চলতি মাস এপ্রিলেও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসের 22 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় 2.42 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাজার দর অনুযায়ী যার পরিমাণ 29,887 কোটি 40 লাখ টাকা। গত বছরের একই সময়ে এসেছিল 205 কোটি 30 লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি মাসের প্রথম 22 দিনে 36 কোটি 40 লাখ ডলার বা প্রায় 4,440 কোটি 80 লাখ টাকা। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। চট্টগ্রামের সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। বল হাতে কিউইদের একাই গুড়িয়ে দিয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজুর রহমান। 266 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরু থেকেই চাপে রাখেন টাইগার বোলাররা। বিশেষ করে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ছিলেন বিধ্বংসী রূপে। মাত্র 8 ওভারে 30 রান খরচায় 5টি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদ রানা। 10 ওভারে 37 রান দিয়ে তিনি শিকার করেন 2 উইকেট। এছাড়া শরীফুল ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন। মিরপুরে প্রথম ম্যাচে 26 রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দাপুটে জয়ে সিরিজ জয় নিশ্চিত করল মিরাজ বাহিনী। ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে টি-20 ফরম্যাটে। আগামী 27 এপ্রিল চট্টগ্রামের এই মাঠে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর 2টা থেকে। এরপর 29 এপ্রিল দ্বিতীয় টি-20 হবে চট্টগ্রামে এবং 2 মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-20 ম্যাচ। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।